আসসালামু আলাইকুম। গতকালকে একটা ইন্টারভিউ ছিল খালেদ মহিউদ্দিন সাহেবের চ্যানেলটার নাম ঠিকানা সাথে আরো কিছু একটা আছে, বিদেশ থেকে নিছে ইন্টারভিউ ডাক্তার শফিকুর রহমান সাহেবের। দারুণ ইন্টারভিউ। আপনারা ইন্টারভিউটা যারা দেখেন নাই দেখে নিবেন, অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। খালেদ মহিউদ্দিন ইন্টারভিউর প্রশ্নগুলো এমন ভাবে করছে, এগুলো জনগণের মনের প্রশ্ন। সবাই যে জামাতকে সাপোর্ট করে তা তো না, যারা জামাতকে সাপোর্ট করে না তাদেরও মনের প্রশ্ন খালেদ মহিউদ্দিনের মুখে পেয়ে যাবেন। আর প্রত্যেকটা প্রশ্নের এত সুন্দর উত্তর, আর ওনার উত্তর তো কেমন জানেন, প্রশ্ন থাকে এত বড়, উত্তর থাকে এইটুক, ঠিক গুছানো, যেটুক দরকার ঠিক সেইটুক। এখানে ওনাকে প্রশ্ন করছে, প্রশ্ন তো অনেকগুলাই করছে, বারবার পেঁচায় ধরতে চাইছিল, বারবার উনি বাইরে হয়ে গেছে যুক্তি তর্ক দিয়া। শেষের প্রশ্নটা তো ছিল একেবারে ইরানের মিসাইলের মতো, ভাবছিলাম যে একদম লাগাই দিবে, লাগাইতে পারে নাই। প্রশ্নটা কি ছিল জানেন, যে আপনারা যে আগে ক্ষমা চাইছিলেন মানে জামাতে ইসলাম, সেই ক্ষমাটা কি 71 সালের জন্য চাইছেন? ডাইরেক্ট প্রশ্ন করছে। ডাক্তার শফিকুর রহমান সাহেব একটু মুচকি হাসলেন, তারপর বললেন শুধু 71 না, 41 থেকে 71, 24 এবং আমাদের দল জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত যদি আমরা কোনো ভুল ভ্রান্তি কইরা থাকি সবকিছুর জন্যই ক্ষমা চাই। ব্যক্তি হিসাবে ভুল করলেও ক্ষমা চাই, দলীয় ভাবে ভুল করলেও ক্ষমা চাই। এর মধ্যে 71 অবশ্যই আছে। দেখেন উনি কিন্তু আবার ক্ষমা চাইলেন এবং ক্ষমা চায় বললেন ক্ষমা চাওয়ার মধ্যে কোনো লজ্জা নাই, এটা বিজয়ের প্রতীক ক্ষমা চাওয়াটা। ভুল ভ্রান্তি হলে কেন ক্ষমা চাইব না? এই জন্য বললাম আমাদের ইসলামিক লিডার ডাক্তার শফিকুর রহমান, সত্যি আমি ওনার প্রেমে পড়ছি। ওনার প্রত্যেকটা কথার মধ্যে যুক্তি থাকে। ওনাকে প্রশ্ন করা হয়েছিল ওই যে মব জাস্টিস নিয়ে, নুরুল হুদাকে যে জুতা মারা হইলো, ডাইরেক্ট ওইটা প্রশ্ন করে নাই, মানে মব কালচার নিয়ে প্রশ্ন করা হয়েছে। উনি কি সুন্দর উত্তর দিছে, যে উত্তরটা শুনে আমি একটু লজ্জা পাইছি। কারণ ওই নুরুল হুদার গালের মধ্যে জুতা মারাতে বুঝছেন, আমি একটা জায়গায় হাসি রিয়াকশন দিছিলাম, ওইটা আমার দেওয়া উচিত হয় নাই, যার জন্য লজ্জা পাইছি। ডাক্তার শফিকুর রহমান উত্তরটা কি শুনবেন? আরেকজন যদি কোনো অন্যায় করে থাকে, ওই একই অন্যায় আমাকে কেন করতে হবে? আমি তো একই অন্যায় করতে পারি না। অন্যায় দিয়ে তো অন্যায়কে শেষ করা যাবে না। আমাকে তো সহনশীল হতে হবে, আমাকে ধৈর্য ধরতে হবে, আমাকে আইনের আশ্রয় নিতে হবে। আমি কেন মব জাস্টিসে যাব? দেখেন কি সুন্দর কথা বলছে। একটা অন্যায় হয়েছে বলে আরেকটা অন্যায় করা যাবে না। এই কথাটা শোনার পর আমি ওই যে হাসি রিয়াকশন দিছিলাম, খুব লজ্জা পাইছি জানেন, খুব লজ্জা পাইছি। আরেক জায়গায় আমার একটু লজ্জা পাইছি, ভাই উনিও খুব মহান, হ্যাঁ উনিও খুব মহান, আমাদের গোলাম মাওলা রনি সাহেব এই নুরুল হুদা সাহেবের গালে যে জুতা মারছে না, এটা নিয়ে কিন্তু উনি অনেকবার কথা বলে ফেলছে। এর মধ্যে না হলে তো 5-6টা কন্টেন্ট বানাইছে। উনি একই কথা, যে এই মানুষটি মানে নুরুল হুদা তার যে ক্ষতি করছে, নুরুল হুদার ভাগনা উনার বিপক্ষে নির্বাচন করছে, ওই নির্বাচনে কারচুপি হয়েছে এবং ওই নির্বাচনের কারণে উনার বাড়ি ঘর ভাঙা হয়েছে, অফিস ভাঙা হয়েছে, উনার অনেক ক্ষতি হয়েছে। তারপরও ওই জুতা মারাটা উনি মাইনা নিতে পারেন নাই, এটার প্রতিবাদ করছে। কত মহান না, কত বড় উদার মনের মানুষ। মনে হয় ওনার মনে ক্ষোভ নাই, দুঃখ নাই, হ্যাঁ রাগ নাই, কিন্তু আছে আছে। ওই যে মনে আছে আপনাদের দরবেশের সাংবাদিকরা লাথি মাইরা ওনার সম্পত্তির মধ্যে ঢুকে গেছিল, মানে ওনার অফিসে ঢুকে গেছিল, আমার সম্পত্তিতে কেন ঢুকছে, আমার প্রপার্টিতে কেন ঢুকলি বইলা লাথি মাইরা দিছিল। ওইটা আবার ভিডিও ফুটেজ ছিল, ওইটা নিয়ে কিন্তু আইন আদালত হয়েছে, ওনার জেলও যাইতে হয়েছে এবং ওনার আওয়ামী লীগ থেকে রাজনীতি ধ্বংস হয়ে গেছে। আসলে উনি কোন দলের আমি ঠিক জানি না, এর আগে বিএনপিতেও দেখছি, আমি তো কিছুদিন জামাতকে নিয়েও কথা বলতে দেখছি, খুব সুন্দর সুন্দর যুক্তি দিয়া কথা বলতো। হ্যাঁ গোলাম মাওলা রনি সাহেব আপনি খুব ট্যালেন্ট, কিন্তু বুঝছেন আপনার কথা আমি শুনি, আপনি শুরু করেন সূত্রাপুর থেকে চলে যান সিঙ্গাপুরে, এই যে জার্নিটা ভাল লাগে। ইনে বিনে আপনি যা বলতে চান বুঝতে পারি, কিন্তু আপনি খুব হানি রোস্ট করতে পারেন, রাগ গুলাকে আপনি বুঝছেন হজম কইরা
খুব মজা কইরা সুন্দরভাবে। আপনি আবার আমার মতো কিন্তু হাত পা নাড়েন না, আপনি হাত পা নিয়েও কিন্তু অনেক গবেষণা করছেন, এটার উপরও আপনি কন্টেন্ট বানাইছেন। কারণ ওই যে পিনাকিদা হাত পা নাড়ে, আবার আমিও হাত পা নাড়ি, আমার আপনি কাউন্ট করেন নাই, আপনি পিনাকিদারে বলছেন। হ্যাঁ, আপনি খুব মজা কইরা রোস্ট করেন। কোন লোক পিনাকির চাচা, সে বলছে পিনাকিদার বাবা কোন পাকিস্তানি না কি, এইটা নিয়ে আপনি সুন্দরভাবে বইলা আবার উনি প্রশংসা করতেছে বগুড়ার খুব খানদানি বংশের মানুষ পিনাকি ভট্টাচার্য, উনার মা স্বর্ণগর্ভা, অনেক প্রশংসা কইরা আবার ওই কথাগুলো বলতেছে। মানে মানুষকে মনে করাই দিতেছে পিনাকি ভট্টাচার্যের চাচা, কথিত এক চাচা, মানে ফেক কোন চাচা, কি জানি অনলাইনে বলছে, আমি দেখি নাই, এটা নিয়ে উনি কথা বলতেছে। খুব সুন্দরভাবে মানুষকে বুঝায় দেয়, মনে করায় দেয়, সব কথাই কিন্তু এইভাবে বলে। কিন্তু আপনার এই জ্ঞানটা যদি আপনি একটুখানি আমাদের দেশের মঙ্গলের জন্য ব্যবহার করতেন, খুব ভালো হইতো। দেশের জন্য কিছু করেন। হ্যাঁ, আপনি তো রাজনীতিবিদ, জানি না কোন দলে যাবেন, তবে আমার একটা রিকোয়েস্ট, যার জন্য থাম্বনেলে আপনার ছবি দিছি, আপনি জামাতে যোগ দেন, জামাতে যোগ দেন। কারণ আপনি যুক্তি তর্কের মাধ্যমে মানুষকে বুঝাইতে পারবেন এবং রাজনীতি করার মতো যোগ্যতা আপনার আছে। আমাদের দেশের বহুত রাজনীতিবিদদের চেয়ে আপনি অনেক অনেক বেটার। আপনার কথাবার্তা শুনলে বুঝতে পারি ভাই, একটু হইলে বুঝতে পারি আপনার মনের মধ্যে অনেক কষ্ট আছে, আমি জানি। এই কষ্টগুলা দূর হইতে পারে একমাত্র যদি আপনি জামাতে ইসলামে যোগ দেন। মানুষ ধর্ম ত্যাগ করতেছে, ময়ূখ থেকে মাসুদ হয়ে যাইতেছে, আর একটা দল চেঞ্জ করা কোনো ব্যাপার। আর রনি সাহেব, আপনি যদি কোনো দলে না যান, এখন জামাতে না যান, অন্য কোনো দলে যান, কোনো একটা দলে যান, যদি দলে না যান তাহলে কিন্তু আপনার এই প্রতিভাটা নষ্ট হয়ে যাবে। এরকম প্রতিভা কাজে লাগানো উচিত। জামাতে ইসলামকে আমি কেন সাপোর্ট করতেছি এটা আমি বহুবার বলছি, আজকে আবার বইলা শেষ করে দিতেছি। জামাতে ইসলামের সাথে এনসিপি থাকবে, ইসলামিক আন্দোলন চরমোনাই থাকবে, হেফাজতে ইসলাম থাকবে, ইসলামিক মাইন্ডের সব দল যদি একসাথে চলে আসে, এই দেশে ভাই শক্তিশালী একটা বিরোধী দল হবে। বিরোধী দল যারা ক্ষমতার স্বপ্ন দেখতেছে তারা কিন্তু জামাতে ইসলামকে বিরোধী দল বানাতে চাচ্ছে না, তাদের মনে মনে অন্য চিন্তা ভাবনা। ভাই একটু খেয়াল করলে বুঝবেন, এই যে জাতীয় পার্টি ভেঙে যাচ্ছে, জিএম কাদের সাহেবকে বাদ দিয়ে আরেকটা নতুন ভার্সন আসতেছে, নতুন জাতীয় পার্টি আসতেছে, এরা কাদের সঙ্গে থাকবে? এরা কিন্তু ওই বড় দলের সাথে থাকবে। এদেরকে বিরোধী দল বানানো হবে যেভাবে আওয়ামী লীগ বানিয়েছিল জাতীয় পার্টিকে। কিন্তু একটা কথা মনে রাখবেন, জিএম কাদের সাহেব যত বড় ভুলই করুক না কেন, জিএম কাদের সাহেবকে মাইনাস করলে জাতীয় পার্টির আর কোনো চিহ্নই থাকবে না, কেউ চিনতেও পারবে না। জিএম কাদের সাহেবের উচিত হবে ওনার অতীতের ভুলের জন্য ক্ষমা চাওয়া, জাতির কাছে ক্ষমা চাওয়া, যেভাবে জামাতে ইসলাম ক্ষমা চাইল নিজের ভুলের জন্য। ক্ষমা চাওয়ার মধ্যে কোনো লজ্জার কিছু নাই, বিজয়ের হাসি হাসতে পারবেন, ক্ষমা চাই আপনারা রাজনীতি করতে পারেন, কিন্তু ওই রাজনীতি করেন না, কারণ লেজুর হয়েন না, কারো দালালি করেন না, একেবারে শক্তভাবে ফেরত আসেন। ভাই শক্তভাবে একদিন আওয়ামী লীগও ফেরত আসবে, হয়তো টাইম লাগবে, সময় লাগবে, আসবে ভাই, আসবে একদিন, কিন্তু নতুনদের হাত ধরে আসতে হবে। পুরনো রাজনীতি চলবে না। এখনো যারা পুরনো রাজনীতি করতেছেন, পুরনো ধ্যান ধারণার আছেন, ইনারা ঝইরা যাবেন, অলরেডি ঝরা শুরু হয়ে গেছে। একটু খেয়াল করলেই দেখবেন বহুত বড় বড় নেতা বহু রকম কথা বলছিল, এখন সুর চেঞ্জ করছে। সুর চেঞ্জ করলে কি হবে? মানুষের মনের মধ্যে তো লেখা হয়ে গেছে ভাই, যা লেখার লেখা ফেলাইছে। ভোটাররা কিন্তু তাদের মন মানসিকতা তৈরি করে ফেলছে। খালেদ মহিউদ্দিন সাহেবের ইন্টারভিউটা দেখলে আপনারা বুঝতে পারবেন ডাক্তার শফিকুর রহমান সাহেব নির্বাচন নিয়ে কি সুন্দর কথা বলছে। উনি কিন্তু সোজাসাজি বলছে, এপ্রিলে আমরা চাইছি, ফেব্রুয়ারিতে আমরা চাইছি, যখন হোক, কিন্তু তার আগে বিচার একটা পর্যায়ে যাইতে হবে এবং ভবিষ্যতে এই দেশ কিভাবে চলবে, কিভাবে নির্বাচন হবে, সংবিধানের কি হবে, জুলাই অভ্যুত্থানের কি হবে, জুলাই সনদপত্রের কি হবে, এগুলোর মীমাংসা আগে হইতে হবে, তারপরে নির্বাচন। সত্যি কথা ভাই, যতক্ষণ পর্যন্ত বিচার একটা পর্যায়ে না যাচ্ছে, জুলাই সনদপত্র ঘোষণা না হচ্ছে, আমাদের সংবিধান না চেঞ্জ হচ্ছে, এই সংবিধান তো চলবে না।
এই সংবিধানের মাধ্যমেই তো স্বৈরা শাসক জন্ম নিছিল এই দেশে। এই সংবিধান দিয়েই কিন্তু দিনের ভোট রাতে কইরা ওই যে জুতার বাড়ি খাইছে। এই সংবিধান তো চলতে পারে না। এই সংবিধানের ভিতরে থাইকা যদি জুতার বাড়ি খাইতে পারে, ওই জুতার বাড়ি কোথায় গিয়া পড়ে খেয়াল করেন। তার মানে কি এই সংবিধান কোথায় চলে গেছে? বদলাইতে হবে, চেঞ্জ আনতে হবে। চেঞ্জ না আনলে তো নতুন বাংলাদেশ হবে না। খালেদ মহিউদ্দিন সাহেব একদম শেষে ডাক্তার শফিকুর রহমান সাহেবকে কিছু বলার জন্য বলছে। ওইখানে কি গুরুত্বপূর্ণ কথা বলছে জানেন? প্রবাসী ভাই বোনদেরকে বলছে যে আপনারা তৈরি হন, আপনারা ভোট দিতে পারবেন, আপনাদের দাবি আপনারা আদায় করে নিবেন। শুধু রেভিডেন্স যোদ্ধা বইলা তকমা লাগাইয়া প্রশংসা করলে চলবে না। আপনাদের ভোটের অধিকার আদায় করে নেন এবং জুলাই গণ অভ্যুত্থানের বিপ্লবের দাবি আদায় করে নেন। সত্যি কথা ভাই, উনি কি ইঙ্গিত করছেন দেখেন। প্রবাসী ভাইরা যদি বলে আমরা এখন নির্বাচন চাই না, আগে বিচার চাই, সংস্কার চাই, দেশ কিভাবে চলবে সংবিধান চাই, তারপরে নির্বাচন, না হলে আমরা রেভিডেন্স যোদ্ধারা রেভিডেন্স দেওয়া বন্ধ করে দেবো, টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেবো, ওই আগের সিস্টেমে চলে যাবে, ঘরের খরচাটা পাঠাই দিবে ভাই, পাঠাওতে নগদে, ব্যাংকের মাধ্যমে কিছু পাঠাবে না। যদি এরকম আন্দোলনে চলে যায় তখন কি করবেন? প্রবাসী ভাইরা রেডি থাকেন। আপনাদের যদি ভোটের অধিকার না দেয় আপনারা প্রতিবাদ জানাবেন। আবার ভিডিওটা শেষ করার আগে বলতেছি, সবাই শুধু নির্বাচন গুঞ্জন করতেছেন। যদি বলছিল যদি বিচার শেষ হয়, তারপরে যদি সংস্কার শেষ হয়, তারপরে এই তারপরের কথাটা ভুলে যাইতেছেন। নির্বাচনকে সবাই সামনে নিয়ে আসছেন। অনেকে বলতেছেন নির্বাচনের ক্যানেলের মধ্যে ঢুকে যাইতেছেন। নো, কোনো কিছুই ঢুকা হয় নাই। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর হয়ে যাবে সামনের 5ই আগস্টে। এই 5ই আগস্টের মধ্যে আমরা বুঝে ফেলবো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। উনি ট্রেনের ইঞ্জিন, আমরা সবাই বগিতে বসে আছি। আমরা দেখতে চাই 5ই আগস্টে যায় এই ট্রেনটা কোথায় থামে। জুলাই সনদপত্র এবং সেই সংবিধান যদি সংশোধন না হয় তাহলে তো ভাই নতুন বাংলাদেশ হবে না। 5ই আগস্টে আমরা দেখতে চাই ডক্টর ইউনূস স্যার আমাদেরকে কোন স্টেশনে থামায়। নিশ্চয়ই ডক্টর ইউনূস স্যার আমাদেরকে সেই স্টেশনেই থামাবে যে স্টেশনের দেওয়ালে দেওয়ালে লেখা জুলাই সনদপত্র, জুলাই সংবিধান। দেওয়ালে লেখা ছিল ভাই সবকিছু। ওই দেওয়াল থেকে তুলে নিয়েই নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। এটাই শেষ কথা। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।